আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের সম্পর্ক নতুন কিছু নয়। সেই স্বাধীনতা লাভের পূর্বকাল থেকে আজও অবধি টিকে আছে। চড়াই উতরাই কিছুটা পেরোতে হয়েছে, কারণ মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিগুলো কোনো কারণে কোনো ফরম্যাটে হয়তোবা এই ৫৫ বছরের ইতিহাসে ২-৫ বছর যা ক্ষমতা এসেছে তাতেই তাদের সাথে বেশ একটা সেই বিরোধিতারই প্রতিফলন দেখা গিয়েছে। তারপরও দুটি দেশেরই পরিপূরক হিসাবে কাজ করেছে এবং ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব ধরে রাখা শুধু ক্রিটিক্যাল নয়, এটা চরম লেভেলের একটা ভোগান্তিরও কারণ। আপনার অস্তিত্ব, আপনার স্বাধীনতা, সার্বভৌমত্ব কতটা আপনি টিকিয়ে রাখতে পারবেন সেটারও অনেকাংশে নির্ভরশীল করে এই দেশটির উপর। আপনি আপনার দেশের সাধারণ জনগণের মৌলিক চাহিদা কতটা পূরণ করতে পারবেন সেটাও নির্ভর করে অনেকটা ভারতের উপরে। এই ভারতের সাথে দীর্ঘ অন্তর্বর্তীকালীন ৫ই আগস্ট ২০২৪ থেকে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত একটা টানা পোড়েন সম্পর্ক চলমান ছিল। সেটি রীতি ঘটিয়ে সামনের দিকে ভারতের একটা নতুন অগ্রযাত্রা বা একটা নতুন পথ চলা বাংলাদেশের সাথে শুরু হতে যাচ্ছে কিনা সেটা কেউ বলতে পারে না। তারপরেও যে প্রচেষ্টা ভারত থেকে করা হচ্ছে এবং বাংলাদেশ থেকে যেভাবে রেসপন্স করছে, তাতে করে কিছুটা আভাস ওই রকমই পাওয়া যাচ্ছে। আর তাছাড়া উপায়ও নেই, কারণ জল, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে বলেছিলেন, আমরা ভাতে মারবো, আমরা পানিতে মারবো। তো এখন দেখেন, ভারত থেকে চাল আমদানি না করলে আমাদের দেশের চালের মূল্য বেড়ে যায়, তাহলে ওদিকে ভাত আছে। আর ভারত যদি গঙ্গার পানি বর্ষার সিজনে খুলে দেয় তাহলে আমরা ডুবে মরি। আর শীতকালে শুকনা মৌসুমে যদি আটকে দেয় তাহলে আমরা শুকিয়ে মরি। সুতরাং ওই যে ভাতে মারবো পানিতে মারবো, ওইটা অনেকটাই নির্ভর করে বর্তমান সময়ে এসে বাংলাদেশের জন্য ভারতের মানসিকতা। কারণ ইতিমধ্যে পাকিস্তানকে সেই জিনিসটি ভারত দেখিয়ে দিয়েছে যে রক্ত আর জল একসাথে বইতে পারে না। যাই হোক, যে কথা বলছিলাম, একদিকে গঙ্গার পানি চুক্তি, জ্বালানি বাণিজ্য সুবিধা, অন্যদিকে আঞ্চলিক নিরাপত্তা, শেখ হাসিনার প্রত্যাবর্তন, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা ও বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতি সহ ভারত বাংলাদেশ সম্পর্ক নানা ইস্যুতে এখনও টান উত্তেজনার মধ্যে আছে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের প্রথমবারের মতো কোনো রাজনীতিবিদকে হাই কমিশনার করে পাঠাচ্ছে ভারত। দেশের একাধিক সংবাদ মাধ্যমের খবর হলো, নতুন এই হাই কমিশনারের নাম দীনেশ ত্রিবেদী, যিনি একসময় ছিলেন তৃণমূল কংগ্রেস, তবে এখন পশ্চিমবঙ্গের বিজেপির প্রবীণ নেতা। পশ্চিমবঙ্গের নির্বাচন শেষ হয়ে গেলেই তাকে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। যদিও এর আগে বাংলাদেশের গণমাধ্যমে আরেক রাজনৈতিক ব্যক্তিত্ব আরিফ মোহাম্মদ খানকে বাংলাদেশের রাষ্ট্রদূত করে পাঠানোর খবর প্রচারিত হয়েছিল। প্রশ্ন হলো, কেন ভারত প্রথমবারের মতো পেশাদার কূটনীতিকের বাইরে গিয়ে বাংলাদেশে এমন একজন রাজনীতিবিদকে পাঠাচ্ছে? বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির সাউথ ব্লকে এ নিয়োগ কেবল একটি রুটিন প্রশাসনিক রদবদল নয়, বরং এটি বাংলাদেশের সাথে সম্পর্কের ক্ষেত্রে ভারতের দীর্ঘদিনে চিরাচরিত আমলাতান্ত্রিক কূটনীতি থেকে রাজনৈতিক কূটনীতির দিকে সরে আসার এক শক্তিশালী বার্তা। দীনেশ ত্রিবেদীকে হাই কমিশনার করার সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের জন্য নরেন্দ্র মোদীর একটি বিশেষ বার্তা হিসেবে দিয়েছে কোনো ভারতীয় সংবাদ মাধ্যম। আবার ভারত ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিকভাবে জিয়ে থাকা অনেক ইস্যুর মধ্যে বর্তমান সময় দেশ দুটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 ভার্সেস বাস্তবায়ন। দীনেশ ত্রিবেদীর অ্যাসাইনমেন্ট কী হবে? আবার বাংলাদেশ ইস্যুতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের মিত্র বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাথে বোঝাপড়া
চূড়ান্ত করতে ত্রিবেদীর এই নিয়োগ কতটা ভূমিকা রাখবে? বিশ্লেষকরা বলছেন, দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ নেতার উপস্থিতি ঢাকার সঙ্গে দিল্লির অমীমাংসিত ইস্যুগুলো নিয়ে নতুন মাত্রা যোগ করতে পারবেন কি? বিশেষ করে বাংলাদেশের অভ্যন্তরীণ আন্তর্জাতিক রাজনীতিতে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে গোপন সমীকরণের কথা শোনা যায়, সেটির ক্ষেত্রে ভারতের চাওয়া পূরণ করাটাই হবে কি দীনেশ ত্রিবেদীর প্রথম অ্যাসাইনমেন্ট? অর্থাৎ খেলা একটা তো চলবেই, যে কারণ দেখেন, যেখানে বরাবর কূটনৈতিক পাঠান সেখানে এবার রাজনীতিবিদ পাঠাচ্ছেন। দ্যাট মিন্স দে হ্যাভ এ প্ল্যান, তাদের একটা পরিকল্পনা আছে। এই পরিকল্পনা খুবই ইন্টারেস্টিং হবে বলে আশা করা যায়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।